সুধী দর্শক, বেলা বেলা সকালবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা সেই সব মানুষদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা সারা জীবন ধরে নানান কর্মকাণ্ডের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সমাজকে দেশকে সমৃদ্ধ করেছেন এবং নিজেদের কর্মকাণ্ড সমৃদ্ধ করেছেন গোটা জাতিকে। আজকে সেরকম একজন অতিথি আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন। তিনি শিক্ষক, ঔপন্যাসিক, কবি, কলাম লেখক। শিক্ষার জন্যে, নারী অধিকারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, যুদ্ধাপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বারবার এবং তিনি তার স্বামীকে হারিয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অধ্যাপিকা পান্না কায়সার। আপনাকে ধন্যবাদ যে আপনি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিলেন। আমাদের অনুষ্ঠানটা তো একেবারে গল্পগুজব করার মতো ঘরোয়া পরিবেশে, আমরা সেভাবেই কথা বলবো। আমরা শুরু করি একদম আপনার কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে আসি। আমার তো কুমিল্লা জেলায় আমার দেশ। আমার জন্ম এই বাড়িতে, আমার বেড়ে ওঠা ও বাড়িতে মানে গ্রামে। আমি খুব সৌভাগ্যবান, আমি এমন একজন বাবা পেয়েছি, এমন একজন মা পেয়েছি যাদের অনুপ্রেরণায়, যার আদর্শে অনুপ্রাণিত আমার ভিতরটাকেই অনুপ্রাণিত করেছে। আমার বাবা একজন সাধক ঋষি। কি নাম? মসলুদ্দিন চৌধুরী। উনি মাঝভান্ডারের ভক্ত মুরিদ এবং ওনার সময়টাই কাটতো তবলা, হারমোনিয়াম, ঢোল এবং এমনিতে কি করতেন উনি? 3 ভাই ছিলেন আমার বাবারা। তিনজনেই আলাদা আলাদাভাবে জমিদার ছিলেন। আমরা তখন ছোট, ওই 5-6 বছর। সেই সময় আমার একটু মনে আছে যে বাবা তারা সমস্ত জমিদারি সম্পত্তি শুধু বাড়িটুকু রেখে ওখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, হেলথ কেয়ার সেন্টার ওখানে তিনি দান করেছেন। মা কি করতেন? আমার মা গৃহিণী ছিলেন। কি নাম? মেন্দিয়া খাতুন চৌধুরী। তিনি সমাজসেবার ইনস্টিটিউশন বলা যায়। আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা 6 বোন 2 ভাই। আচ্ছা, বোনের সংখ্যা বেশ বেশি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কয় নম্বর? আমি 5 নম্বর। লেখাপড়াও কি ওখানে শুরু? হ্যাঁ, লেখাপড়া ওখানে। আমার বাবা ছিলেন বিদ্যা অনুরাগী। যে ওটা কি মেয়েদের স্কুল ছিল নাকি? না, আলাদাভাবে মেয়েদের স্কুল। সব ছেলে মেয়ে সব একসঙ্গে পড়তো? ছেলে মেয়ে একসঙ্গে পড়তো, কিন্তু মেয়েরা ক্লাস 6 পর্যন্ত পড়ে আর স্কুলে আসতে পারতো না। আচ্ছা, মানে এটা রক্ষণশীল পরিবারের বলেন বা সামাজিক পরিবেশ সে সমস্ত কারণে আর আসতে পারতো না। আপনি কি গ্রামে ক্লাস 6 পর্যন্ত পড়লেন? আমি যখন ক্লাস 6 পাস করলাম, আমার আর স্কুলে যাওয়া হবে না, আমি তো হাউমাউ করে কান্নাকাটি। তখন বাবা বললেন যে কোনো চিন্তা করো না, তুমি বোরখা পরে স্কুলে যাবে। আপনি ওই স্কুলে কত বছর পড়লেন? ওখান থেকে আমিও ম্যাট্রিক পাস করেছেন। আচ্ছা, ওই বোরখা পরে স্কুলে গেছি। কেমন ছিল ওই স্কুলের জীবনটা? আমি এটা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমার চাচারা ফুফুরা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। তো ওইখানটায় কেউ বাধা দিয়ে রাখতে পারে না। তো এইভাবে বেড়ে ওঠা এবং বাবার সঙ্গে রাত্রিবেলা হারমোনিয়ামের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া, এবং বাবা এই অবস্থা দেখে আমার জন্য গানের মাস্টার রেখে দিলেন, নাচের মাস্টার রেখে দিলেন। পড়াশোনায় মন ছিল? পড়াশোনায় ভালো ছিলাম। তো আপনার ম্যাট্রিক পাস হলো কবে? 62 সালে। তো তারপরে আপনি কোথায়, মানে পরে কলেজে ভর্তি হলেন? কলেজে এসে আরেকটু করুণ কাহিনী। মধ্যে আর্থিক সংকট আমাদের এমন হয়ে গেল, তো বাবা বলে যে থাক, এই বছরটা তুই পড়িস না। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন আমার মামা কুমিল্লা মৌলভীপাড়ায় আমার
হলো মামার বাড়ি। সেই মামাকে আমি চিঠি লিখলাম। মামা আমার ভর্তির সব ব্যবস্থা করলেন। তারপরে কুমিল্লা উইমেন্স কলেজে ভর্তি করিয়ে দিলেন উনি আমাকে। এবং ওটা যেহেতু হোস্টেল ছিল, তা আমি হোস্টেলেই সিট পেলাম আর কি। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। শিক্ষক, ঔপন্যাসিক, কবি, কলাম লেখক অধ্যাপিকা পান্না কায়সারের জন্ম 1947 সালের 25 মে কুমিল্লার পয়ালগাছা জমিদার বাড়িতে। পড়াশোনা শুরু হয় পয়ালগাছা হাই স্কুলে। 1962 সালে এই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করে কুমিল্লা মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই 1964 সালে ইন্টারমিডিয়েট ও 1966 সালে বিএ পাশ করেন। এরপর 1967 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং 1969 সালে এমএ পাশ করেন। পরবর্তীতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1972 সালে বদরুন্নেসা কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। 1996 সনে অধ্যাপনা থেকে অবসর নিয়ে কুমিল্লা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। উপন্যাস, স্মৃতিকথা, কবিতা, পত্রপত্রিকায় কলাম প্রভৃতি শাখায় রয়েছে তার সফল বিচরণ। এ পর্যন্ত তার লেখা প্রায় 32টি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে খেলাঘর সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ নানান সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি। 1969 সালে 17 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান, তাদের মেয়ে বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার ও ছেলে ব্যাংকার অমিতাভ কায়সার। অবসর সময়ে লেখালেখি এবং পরিজনের একান্ত সান্নিধ্যে সময় কাটান। কলেজে ভর্তি হলেন কিসে? আর্টসে? আর্টস এবং হোস্টেলে থেকে পড়াশোনা শুরু হলো। হোস্টেলে থেকে পড়াশোনা। এই জীবনটা সম্পর্কে শুনি এখন। কলেজেও কিন্তু আমি খুব দুষ্ট ছাত্রী হিসেবে চঞ্চল, সুন্দর রকমের চঞ্চল ছিলাম। এই কলেজেও নানা সংকটের মধ্যে আমাকে কাটাতে হয়েছে, কিন্তু পড়াশোনায় এই সংকটটা কি মূলত আর্থিক? আর্থিক এবং এটা আবার বাবা যখন প্যারালাইজড হয়ে গেলেন, তো আমার সংসারের যে চাপটা কিছু কাঁধে এসে পড়লো আমার 2 বোনের উপরে আর কি। এখন বাকি রইলাম এই যে আমার হোস্টেলের খরচ, আমার পড়াশোনার খরচ, এটা একটা চাপ না? এটা ফিল করেছে পরিবার যে এটা একটা চাপ। আমাকে অন্য বিয়ে টিয়ে দিলে পরে তো আর তা আমার পড়াশোনার লাগবে না, তাই না? এরকম একটা ভাবনা কাজ করেছে, এটা করতে সক্ষম হয়েছেন পরিবার। মানে বিয়ে একটা করতে হলো। হ্যাঁ, নাম কষ্টে। হ্যাঁ, বিয়ে করে সেটা কোথায়? কুমিল্লা শহরেই? না, ঢাকায়। ও, ঢাকায় নিয়ে চলে এলেন। আচ্ছা, পড়াশোনা ওখানে বাদ দিয়ে? একদম পড়াশোনা বন্ধ। হ্যাঁ, আমাকে কথা দিয়েছিল যে আমি পড়াশোনা করবেন, কিন্তু সেই কথা তিনি রাখেন। তারপরে আমার দুঃসম্পর্কের মামা এসে আমাকে নিয়ে গেল বাড়িতে। বাবাকে যখন বললাম, যা হয় অভিজাত পরিবারে তো এই ধরনের চিন্তা কখনো করে না। গ্রামের বাড়ি থেকে চলে এসে আবার কুমিল্লা উইমেন্স কলেজে হোস্টেলে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার, আমি এখন কি করব বলেন? তো উনি এই আরেকজন দেবতার মতন তিনি ছায়া দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিলেন, বলে আমি আছি। কি নাম ওনার নামও মসলুদ্দিন। আপনি যে এই যে প্রতিবাদ করে চলে এলেন এইভাবে, এরপরে কি প্রতিক্রিয়া হয়েছিল? আমি গ্রামে আর ফিরে যাইনি অনেকদিন। হ্যাঁ, গ্রামে যখন ছিলেন আপনার বাবার কাছে, তখন তো আপনি একটা সংস্কৃতি চর্চার মধ্যে ছিলেন, গান শিখতেন, নাচ করতেন, আবার নাটক করতেন। এই কলেজে এসে সেগুলো ছিল? ঠিক ছিল? হ্যাঁ ছিল।
কলেজেও ছিল। এই যে লেখালেখির ব্যাপারটা, সেটা কবে শুরু হলো, স্কুলে না কলেজে এসে? হোস্টেলে আমার সিটটা ছিল কুমিল্লায় বিখ্যাত রানীর দিঘি, সেই রানীর দিঘির পাড়ে কিন্তু আমাদের হোস্টেলটা ছিল। ওই যে জ্যোৎস্না আসলে, ঝুপঝুপ করে বৃষ্টি হলে বা টিপ টিপ করে বৃষ্টি হলে, তো ওই রানীর দিঘির ওই স্মৃতি, তখন আমি এক লাইন দু লাইন করে হয়তো দুটো কমেন্ট লিখলাম বা কোনো দু লাইন কবিতা লিখে ফেললাম। আমার একটা ছোট ডায়েরি ছিল, এরকম লিখতাম। বিএ পাশ করে আপনি ঢাকায় আবার তো এসে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা 1969 সালে সম্ভবত। আমি 69-এ আমি পরীক্ষা দিই, এমএ পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়েছেন, ভর্তি হলেন তার মানে কবে? 67-তে? হ্যাঁ। তো সেটা আপনি কিভাবে হলো, মানে আপনার তো তখনও আপনি নিশ্চয়ই সংকট কাটিয়ে ওঠেননি? না, সংকট আমি কাটিয়ে উঠিনি, ঠিক কথা বলেছেন আপনি। আমি পরীক্ষা দিয়ে বাবার কাছে গেলাম, এই প্রথম আমি বাড়িতে গেলাম আর কি। বাবা বললেন যে করো, তুমি চাঁদপুর তো কাছেই আছে, একটা ভালো স্কুল আছে মেয়েদের স্কুল, তুমি ওখানে মাস্টারি শুরু করো। তারপরে আমার চাকরিটা ঠিক হলো, হওয়ার পরে আমি একটু নিশ্চিন্ত হলাম। তখন বাই দ্যাট টাইম আমার যে মেজো বোন, তার খুব অবদান আছে আমার জীবনে। ফেঞ্চগঞ্জে চাকরি করতেন সার কারখানায় দুলাভাই, হ্যাঁ বললাম, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, উনি করাচিতে চাকরি করতেন, ওখান থেকে ট্রান্সফার হয়ে ফেঞ্চগঞ্জে আসলেন। তা উনি এর মধ্যে ঢাকায় ট্রান্সফার হয়ে আসলেন, বিরাট কর্পোরেশনের হেড হয়ে। তো আমার ওই বোন যখন ঢাকায় আসলো, খবর শুনলাম, তো আমি আপাকে বললাম, আপা এসে এখানে টিএনটি হাই স্কুল, হ্যাঁ ওখানে এসে, কখনো আপার চাকরি থেকে কখনো ইস্তফা দেন নেই, উনি চাকরি করতেনই। আচ্ছা, উনি নিজেও শিক্ষকতা করতেন? এই চাকরিগত কারণেই আপাও চেয়েছে যে ও যদি আরও পড়াশোনা করে তাহলে আরও ভালো চাকরি করবে। তারপর তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। হলে থাকতেন? না, হলে থাকার মতো সামর্থ্য তো ছিল না, আমার বোনের বাসায় ছিল। আচ্ছা, এমএ পাশ করলেন 1969-এ? 69-এ এমএ পাশ করলাম। তখন তো সারা দেশে বিরাট আন্দোলন। ওই আন্দোলনটা সঙ্গে আমি সম্পৃক্ত না, কিন্তু আন্দোলনে দূর থেকে দেখতাম। তো ওই সময় ছাত্রী নেত্রীদের সঙ্গে মাঝে মধ্যে আমার আলাপ হতো, বিশেষ করে মালিকা আপার সঙ্গে। হ্যাঁ, তো পাশ করে বেরোনোর পরে কোথায় জয়েন করলেন? ওখানে পরীক্ষা দেওয়ার পরে তো আমার অবসর সময়। হ্যাঁ, আমার বোন হঠাৎ দেখে একদিন বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তা আমি আপাকে বললাম যে আপা আমাকে নিবা না, আমার তখন ক্লাস নাই, কিছু নেই, পড়াশোনা নাই। ভাইয়া আপাকে নিয়ে যাচ্ছেন আপনার শালার বউকে নিয়ে, তা আমাকেও সঙ্গে নিয়ে যান। কই যাচ্ছেন? বলে আমরা একজন বিখ্যাত লোকের বাড়িতে যাচ্ছি। কার বাড়িতে? তো বললো যে জহিরায়নের বাড়িতে। তবে ওখানে গেলাম, ওই বাড়িতে ভাইয়া আপা আমার শাশুড়ির রুমেই গেলেন, গিয়ে উনি তসবিহ হাতে বসে তসবিহ পড়ছিলেন, খুব নামাজি ছিলেন সম্ভব, এবং অপূর্ব সুন্দরী ছিলেন। উনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, আবার আমার হাতটা ওনার হাতে তুলে নিচ্ছেন, এটা করছেন, এবং সবাইকে ডেকে বলছে দেখতো কায়সার কোথায় আছে। ওই বাড়িতে তখন জহিরায়নও নাই, সুচন্দাও নাই, শহীদুল্লাহ গাজারও নাই। পরের দিন সন্ধ্যায় কলিং বেল বাজলো আমার বোনের বাসায়। আমি দরজাটা খুললাম, খুলতেই দেখি আমার শাশুড়ি, আর পাশে তিনি এরকম আঙুল দিয়ে গাড়ির চাবির রিংটা এরকম করছে, আর বলছে আমাদেরকে ঢুকতে দেবেন না, না বাইরে দাঁড় করিয়ে রাখবেন। তখন ওই যে আপনাকে পরিচয় করে দিতে হবে না, শহীদুল্লাহ স্যার বলছে, আমি আমাকে পরিচিত করবো ওনার সঙ্গে, আমার নাম শহীদুল্লাহ কায়সার। এইভাবে ওর সঙ্গে আমার পরিচয় আর কি। পরের দিন আবার দেখি শহীদুল্লাহ কায়সার একা আসছে, এসে আমার আপার সঙ্গে কথা বললো। তখন ফেব্রুয়ারি মাস, আমি একটু লেপ মুড়ে দিয়ে বিকেলবেলাটা শুয়ে আছি, বলে এই শহীদুল্লাহ কায়সার আসছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম, কি কালকে আসলো, আজকেও কেন আসলো? বলে বুঝলাম না কিছু, তুই আসিস না?
আপা একটু বুঝছে, তুই আসবি না, আমি চাটা খাইয়ে বিদায় করে দেবো। উমা, আপা এটা বলতে বলতেই আপার পেছনে এসে শহীদুল্লাহর কাছে দাঁড়ালো। আপা খুব চমকে উঠলো, বলে আপনি আসেন আমার সঙ্গে ঘরে, আমরা একসঙ্গে চা খাবো। বলে আমি ওনার সঙ্গে একটু কথা বলবো আগে, তারপর চা খাবো। তো 7 দিনের মাথায় বিয়ে হয়ে গেল। তো যেদিন হলো বিয়েটা আমার জীবনে কোন সালে? 69। 69। বিয়ের পরে আপনি শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু যাওয়ার পরে তো আপনি দেখলেন যে সারা দেশ তো তখন আন্দোলনমুখী। এরপরের ঘটনা তো আর নতুন করে সবাইকে বলার কিছু নেই, সবাই দ্রুত ঘটতে থাকলো। 7ই মার্চের ভাষণ, এইভাবে আমরা চলে এলাম 25শে মার্চ। এই সময় আপনি কোথায় ছিলেন? তার আগে যে ঘটনাগুলো বললেন একটু এই যে আপনার ধরুন বিয়ের পরে তো অন্তত বছর দুয়েক তো আপনারা 2 বছর 10 মাস, 2 বছর 10 মাস, প্রায় 3 বছরের মতো। হ্যাঁ। সময়টা একটু, এই কথাটা একটু শুনে নেই যে আপনার কিভাবে সময় কেটেছে, কিভাবে জীবন কেটেছে। শুধু আমার জীবনে আমার মা বাবার সঙ্গ আমি যতটুকু পেয়েছি গ্রামে, এইটুকু সুখ। আর শহীদুল্লাহ কায়সারের সঙ্গে যখন আমি ঘর করেছি 2 বছর 10 মাস, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সুখ। এরপরে সুখ নামের পাখি, সুখ নামের বস্তু বলে আমি কোনো কিছু চিনি না। 25শে মার্চের পরে তো আরেকটি অধ্যায়। হ্যাঁ, এর মধ্যে আমার 2 সন্তান হয়ে গেল। দুই সন্তানের জন্ম হয়েছে। একটা মেয়ে একটা ছেলে হলো। এই সময়টা যতই অস্থিরতা থাকুক না কেন, আপনি তো একটা সুস্থির জীবন মোটামুটি কাটাচ্ছিলেন। সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের লালন পালন, শাশুড়ি আছেন মাথার উপরে, একটা সংসার, তার মধ্যে শহীদুল্লাহ কায়সার তিনি একটা অস্থিরতার মধ্যে। এইভাবে আন্দোলনের মধ্য দিয়ে তো আস্তে আস্তে আমরা 25শে মার্চের সেই সময়টাতে পৌঁছলাম, যার পর থেকে আমরা আরেকটি নতুন অধ্যায়ে পা দিলাম, এই জাতি পা দিল। সেই রাতে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? রাত্রি 12:30টার দিকে আমার বোন টেলিফোন করলো। স্বাভাবিকভাবে আগেই জিজ্ঞেস করলো যে তোর স্বামী কোথায়, শহীদুল্লাহ কই, শহীদুল্লাহ কাছে কোথায়। বললো তো এখনো বাসায় ফিরে নেই। বলে তোরা গুলি গেলা শুনতে পাচ্ছিস না? তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি তো কয়েকটা গুলি শুনেছি। ও এটা বলতে বলতেই আমি দৌড়ে নিচে গেলাম, গিয়ে আমার দেবরকে বললেন যে মেজদাকে টেলিফোন করো। মেজদা মানে জয় রায়। তো মেজদা টেলিফোন বেজে যাচ্ছে, ধরছে না। কিছুক্ষণের মধ্যেই গরম এই শহীদ মিনারটা ভাঙা হলো। শহীদ মিনার ভাঙা, স্পষ্ট শব্দ, মানুষের চিৎকার। আর আমার শাশুড়ি যেখানে বলছে আমার ছেলে ফিরে আসতে পারবে না, ও আসে না, এরকম করতে করতে প্রায় 2:15 বেজে গেল। 2:15 কি 2:30 বেজে গেল। ও ফিরে আসার পরে তো বাড়িতে আবার একটা কান্নার রোল, তুমি ফিরে এসছো, এত বড় রিস্ক কেন তুমি নিয়েছো। তারপরে জহিরকে খোঁজো। জহির কোনো এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছে সুচিন্দ্র সহ, ওখান থেকে বাসায় ফোন করেছে। সেই রাত কিভাবে কাটলো আমি জানি না। তারপরে তো সকালবেলা কারফিউ উঠে নেয়। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি যে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনবার সৌভাগ্য আমার হয়েছে। এত মানুষ আমি স্বপ্নেও কল্পনা কখনো করি নাই। এগোতে টিএসসি কাজ পর্যন্ত আসতে পেরেছি। বঙ্গবন্ধু ভাষণ, সেই গলা, আমার খুব কষ্ট হয়। এরপরে তো আমরা যতটুকু জানি যে জহির রায়হান সাহেব তো চলে গেছিলেন ওপারে। হ্যাঁ, আপনারা কি যাওয়ার চেষ্টা করেছিলেন? আমরা নাকি এই সন্তান না, সন্তানের কথাও ভাবনায় না ছিল না ওই সময়, বা অন্য কৌশল হিসেবে এটা অন্য একটা কৌশল। 27শে মার্চ যখন কারফিউ উঠে যায়, তখন শহীদুল্লাহ কায়সার বাসা থেকে বেরিয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে আমি সব বেরিয়ে যাচ্ছি। তখনই মতি আপা এবং ভাইয়া, বজলু ভাইয়ের সঙ্গে দেখা, যে ওনারা কিন্তু সীমান্ত পার হয়ে যাওয়ার আগে শহীদুল্লাহ কায়সারের সঙ্গে দেখা করতে আসছে। মতি আপা সব কী কথা বললো, বলে দ্রুত বেরিয়ে গেল। হ্যাঁ, তো কোথায়, ঢাকার কাছেই
অদূরে একটা সাধারণ বাড়িতে আমাদের আশ্রয় মিলল। এরকম বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে নিয়ে আমরা ছিলাম। ওর বাচ্চারাও কিন্তু তখন ওর কাছে যেন পর হয়ে যেত। ওর বাচ্চাদের কোনো খাওয়া নাই। তো আমি বললাম যে বাচ্চাদের তো দুধ নাই। বলে, কি বলছো তুমি পাগলের মতো কথা, দুধ খাবে ওরা? তাহলে চলো সীমান্তে যাই, দেখো কয়টা শিশু দুধ খেতে পারছে, ওদেরকে চাল বেটে খাও। আমরা বাঙালি না, আমি খাওয়াচ্ছি ওদেরকে, চাল বেটে খাইয়েছি। আমার কিন্তু রাগও হয় নাই, ক্ষোভও হয় নাই। ওই যে একটা স্বপ্ন, দেশ স্বাধীন হবে, দেশ কবে স্বাধীন হবে। তো ওই যে যে মর্মান্তিক ঘটনা, আমরা তো দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি ওই সময়টাতে, ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা ঘটলো উপরে নিচে বাসা ভর্তি লোক। তো খাবার সময়টায় খাবার শীতকাল তো, আমার দেবর এসে বলছে যে বর্দা গেট, আমাদের গেটটা ধাক্কাচ্ছে, কে জানি না। কয় তারিখ ছিল এটা? 14 তারিখ ডিসেম্বরের 14, 1971। খুলে দে, মুক্তিযুদ্ধেরা অলরেডি ঢাকা শহরে ইন করে গেছে, খুলে দে তাড়াতাড়ি। তুমি চাবিটা দাও তো আমাকে। তো আমি বললাম যে এই যে টেবিলের উপরে চাবি। বলে মুক্তিযোদ্ধারা আসছে, ওদের কিছু গরম কাপড় দিতে হবে আর টাকা পয়সা দিতে হবে। ও চাবিটা নিয়ে আলমারিটা খুলতে গেল, খুললো, টাকাও পকেটে বোধহয় নিয়েছে, এটা আমিও মনে করি তাই। কিন্তু আর ওরা আসে না। আমার দেবরটি গেল, তখন ও বললো যে বোধহয় পাশের বাসার কেউ আশ্রয় নিতে এসছে। আসলে গান পয়েন্টের নিচে সবাইকে আটকে ফেলছে। আচ্ছা, উপর থেকে এটা আমরা বুঝতে পারি না কেউ। অন্ধকার বাসা তো, পুরো বাসাটাই তো, এলাকাটাই তো অন্ধকার। তারপরে আস্তে করে টপ টপ করে 3-4 জন একসঙ্গে উপরে উঠে আসলো, ঘপ করে শহীদুল্লাহ কাছের হাতটাই ধরে ফেলল। ওরা চিনতো, ধরে বললো কি শহীদুল্লাহ কাছের কি। এখন শহীদুল্লাহ কায়সার কে বলাতে শহীদুল্লাহ স্যার বলছে আমি শহীদুল্লাহ কায়সার, সদা সত্য কথা বলিবে, জীবনে সদা সত্য কথা বলে প্রাণটা দিয়ে গেল। তারা কি ওনাকে ওইভাবে ধরে নিয়ে গেল? ওইভাবে ধরে নিয়ে যেতে আমি পেছন থেকে আরেকটা হাত টেনে ধরলাম। ধরতে বারান্দার সঙ্গেই তো সিঁড়ি, আমি সিঁড়ি পর্যন্ত ওকে আটকাতে পারিনি। আচ্ছা, এতগুলো লোকের ইয়েতে সবাই তো গান পয়েন্টে আটকানো, ওকে সিঁড়ি দিয়ে নিয়ে কতজন ছিল ওরা? ওরা ধরো 4 জন, নিচে তো আরো ছিল। পেছন ফিরে তাকিয়ে বললো তুমি ভালো থেকো, হাসতে হাসতে বললো। মুখের হাসি কখনো আমি মলিন হতে দেখিনি। ওরা আমি আবার ফিরে আসবো, কই 45 বছর তো কাটিয়ে দিলাম অপেক্ষায়। তো নিয়ে গেলো, আমি ওখানেই ফেন্ট হয়ে গেলাম। তারপরে কি হলো আমার এখন কিচ্ছু মনে নেই, আর কিছু মনে নেই। আমি ফেন্ট হয়ে যাওয়ার পরে কি হলো, সবাই বলল যে ওকে হ্যাঁচকা টানতে টানতে ওকে আগে নিয়ে গেল। তারপরে যারা আটকে রেখেছিল বন্দুকধারী তারাও চলে গেল, শুধু তাকেই নিয়ে গেছে। এরপরে ইতিহাসটা তো আমাদের সবারই জানা আর কি। তা আমার দেবর ছোটদা, ওই বাড়িতে সবাই ওই দিদি দাদা কলকাতায় ছিল তো অনেক দিন, তো ওই এটা ছিল। তার ছোটদা বললো যে 16 তারিখে চলেন জহুর মামার বাসা যাই, জহুর হোসেন চৌধুরী মামার বাসায় গেলাম রিক্সায় করে। মামা চোখ দিয়ে ইশারা করে ওখানে কি বললো। ছোটদা আমাকে নিয়ে গেল সোজা রায়ের বাজারের তীরে। ওখানে যাওয়ার পরে পৃথিবীর যেন কোনো নারী ভাগ্যে এরকম দৃশ্য দেখার ভাগ্য না হয়। আমার সমস্ত সম্বিত আমার অনুভূতিগুলো সব ভোতা হয়ে গেছে। টিপ দিলে মনে হয় যেন আমি না। তখন কোথায় একটা জীবন্ত মানুষ খোঁজার জন্য বের হলাম, অসংখ্য লাশ, এত সবাই কাঁদছে। মুনির চৌধুরীর আত্মীয় স্বজন, সব পরিচিত আত্মীয় স্বজন, সবাই, কারো ভাই কারো বোন, হ্যাঁ,
তীরে আবার কেউ একটা একটা করে লাশ খুঁজছে। আমি আস্তে আস্তে করে ওই নিচে নেমে গেলাম, একটা একটা করে লাশ উল্টে পাল্টে দেখলাম। দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে আমি লাশের উপরে পড়ে যাচ্ছি। না, কোথাও দেখি নেই, ওকে কোথাও আমি দেখিনি। তারপরে শ্রদ্ধা আমার দেবর উপর থেকে ডাকছে, ভাবি আপনি চলে আসেন, আর কে কাকে সামলাবে, সকলেই তো শোকে কাতর, তাই না? তারপরে আমি উঠে আসলাম, শ্রদ্ধা নিচে আসলো। ওইখানে আমার ভিতরের কান্না যে বরফ হয়ে গেল, আমি আজও কাঁদতে পারি না। আমার মধ্যে বরং একটা ক্ষোভ, প্রতিশোধ নেবার একটা ক্ষোভ, নতুন করে দেশকে জানবার, দেশকে ভালোবেসে মানুষ এইভাবে প্রাণ দেয়, এই এই তীব্রতর অনুভূতি আমাকে এই ৪৫ বছর কিন্তু জাগিয়ে রেখেছে। তারপরেই তো হ্যাঁ, আমি বাসায় ফিরে গেলাম। আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন, বলে মা তোকে আমি অনেক শখ করে এনেছিলাম রে। তখন মাকে বললাম যে মা আমি তোমার পায়ের কাছে থাকবো, আমাকে তোমরা কখনো তাড়িয়ে দিও না, তোমাদের কাছে থাকবো। কিন্তু থাকতে পারলাম না, আমি থাকতে পারলাম না, শেষ পর্যন্ত পারলাম না। এভাবে পাল্টে যায় জীবন, এটা মানুষের অভাবে অনেক কিছু পাল্টে যায়, আমি দেখেছি। তো একটা সময় তো জহিরায়নও ফিরে আসলো। জহিরায়ন ফিরে এসে চিৎকার করে নিচে থেকে বলে, ভাবি আপনি নামবেন না, আমি বর্দাকে না ফিরে আপনার সামনে দাঁড়াবো না। আমার মনে আবার আশাবাদ। মেজদা যখন বলেছে 18 ডিসেম্বর এই শুরু হলো, তো একটা সংগঠন করলো রাজাকারদের আস্তানাগুলো খুঁজে বের করার জন্য। সেখানে তাদের অনেক ইনফরমেশন পাওয়া যাবে, তাদের ঠিকানা পাওয়া যাবে। সবাই তো রাতারাতি অদৃশ্য হয়ে যেতে পারে না। ওই স্ট্র্যাটেজিটা ওরা নিয়েছিল। কিন্তু ওর যেটা হলো যে ও আসলোই না, আর উপরে আসবে না। আর আমিও জোর করি না ওকে, আমি তো চিনি ওকে, খুব ভালো করে চিনেছি। খুব জেদি টাইপের ছেলে, যে বর্দা আমার আগে মরতে পারে না। দুই ভাইয়ের এরকম হরিহর আত্মা আমি খুব কম দেখেছি। তারপর তো প্রেস ক্লাবে একটা সভা করেছে, সেই সভায় কিছু বক্তব্য রেখেছে। আমি জানি, আমি দেখেছি, সবাই যুদ্ধ করার জন্য যায় নাই। তার দুদিন পরেই তো উনি তো শহীদুল্লাহ কাসেরকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেল। নিজেই নিখোঁজ হয়ে গেল। একদিকে সুচন্দা, একদিকে আমি। সুচন্দারও কান্নাকাটি, আমারও, মানে কে কাকে সান্ত্বনা দেবে ওই বাড়িতে। আমার কাছে মনে হয়েছে আমি যেন বোঝা হয়ে গেলাম। কেউ আমাকে সেটা বলে নাই, অনেক সময় বোঝা যায়। তারপরে আমি সোজা বঙ্গবন্ধুর কাছে গেলাম, এবং বঙ্গবন্ধুর কাছে অনায়াসে দেখা করা যায়, একটু অতি আশ্চর্যের বিষয়। তখন উনি প্রধানমন্ত্রী। বলে কী ব্যাপার, উনি তো আমাকে আগে থেকেই চিনে। আমার পিঠে হাত দিয়ে বলছে, কিচ্ছু ভয় পাওয়ার নাই, কি প্রয়োজনটা কি সেটা বলো। তখন আমি বললাম যে আমি কোন কারো বোঝা হয়ে থাকতে পারবো না, আমি এটা থাকার জায়গা চাই, আমি একটা চাকরি চাই। তখন তাজউদ্দিন ভাই পাশে, তখন তাজউদ্দিন ভাই বললেন যে বিসিএস পরীক্ষা আছে 3 মাস পরে, আপনি দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ পারবো। কীভাবে বললাম কথাটা, কোথায় আমার বই, কোথায় আমার কি, আমি কিভাবে বিসিএস পরীক্ষা দিব? ঠিক আছে, বিসিএস পরীক্ষা দিলেন? তারপরে হ্যাঁ দিলাম, দিয়া পাশ করলাম। তারপর তো বদ্রনাথ কলেজে জয়েন করার জন্য চিঠি আসলো। এটা যে আমার জন্য জীবনে কত বড় পাওয়া, এবং আমার একটা নবযাত্রা, অনুপ্রেরণা বেঁচে থাকার। আমি এই ছাত্রীগুলোকে না পেলে সেই সময়টায় এতটা মনের বল আমি পেতাম। আপনি যেটা বলছিলেন যে আপনি বদরুন্নেসায় যোগ দেওয়ার পরে আপনার নতুন জীবন শুরু হলো ছাত্রীদের নিয়ে, তারপরে তো আপনি দীর্ঘদিন সেখানে আপনি
অধ্যাপনা করেছেন? ওখানে দীর্ঘদিন করেছি, ঢাকা কলেজেও করেছি, বদলি হয় না এক কলেজ থেকে হ্যাঁ, আরেক কলেজ থেকে কলেজে। আরেক কলেজে হয়। তারপরে মানে আরেকটা ছাত্রছাত্রীদের মধ্যে আপনার জীবনটা হ্যাঁ, নতুনভাবে শুরু হলো। আরেকটা নতুন জীবন শুরু হলো আমার, যে সত্যেন দা, রণেশ দা, তারা কিন্তু বাংলাদেশে তখনও ছিলেন। আমার প্রতিনিয়ত আমার খবর নিতেন। রণেশ দাই আমাকে ইস্কাটনের বাসা থেকে খেলাঘর অফিস নিয়ে গেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। ওখানে খেলাঘরের প্রতিনিধি সম্মেলন হচ্ছিল। এই খেলাঘরের সঙ্গে সম্পৃক্ত হলাম এবং এই সংগঠন আমাকে এই সংগঠনের সঙ্গে তো আপনি এখনো যুক্ত বেঁচে আছেন। থাকার, কাজ করার, প্রজন্মের জন্য, দেশের জন্য আমি নতুন করে শিখলাম। ইস্কাটনে যখন আমি আসলাম, আমি ভাবলাম, এই বাড়িটি বঙ্গবন্ধু দিয়েছিলেন? হ্যাঁ, বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু কিন্তু নিজে এসে দেখে গেছেন। আচ্ছা, আমি ঠিক এই বাড়িতে এসেছিলেন উনি? হ্যাঁ, কিছুটা তো সংক্রমিত আমাকে করেছে, আমার নিশ্চয়ই। অজান্তে করেছে। অবশ্যই। এবং এটাকে ধরে রাখার চেষ্টা করেছি, আমার বাচ্চাদেরকে আমি ওই আদর্শে বড় করার চেষ্টা করেছি। খেলাঘর, উদীচী, আজকে আমি খেলাঘরের চেয়ারম্যান কিভাবে হলাম? শহীদুল্লাহ কায়সারের জন্য। সমস্ত ঋণ আমি শোধ করতে পারবো না। আপনার এই লেখালেখির ব্যাপারটা তো আপনি এই পরেই শুরু করলেন নাকি? লেখালেখি ওই যে ও যখন আমাকে বলে যেত তখন এমনটা তো আপনি কিছু কবিতা লিখতেন, একটু একটু কিন্তু লিখতাম। আপনার যে গ্রন্থ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের এখন যে গ্রন্থটা আমি প্রকাশিত লিখেছি হয়েছে। আমার আত্মজীবনী, উপন্যাসও তো আপনি লিখেছেন, এবং আমি প্রচুর উপন্যাস লিখেছি, আপনি কলামও লিখেছেন। কলামও প্রচুর লিখেছি অনেকগুলো। এবং আমি যখন সংসদ সদস্য হলাম সেটা তো 1996 সালে। 96-তে, লাইব্রেরিতে আমি কিছু কাজ সেটা আপনি করতাম। কি চাকরি থেকে অবসর নেওয়ার আমাকে পর? অবসর নিতে হয়েছে, মানে আমার রিটায়ারমেন্টের অনেক আগেই আমি অবসর নিতে হয়েছে। অবসর এটা নিয়েছেন ওই হ্যাঁ, সংসদ সদস্য পদে যোগদান করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপনাকে আহ্বান জানিয়েছিলেন? উনি সরাসরি তো আহ্বান না, জানাবেন না, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ, এটা পেছনে কারা কাজ করছে আমি জানি না। আমাকে ওই যখন নির্বাচন কমিশন অফিস হলো ধানমন্ডিতে, তা আমি প্রায় যেতাম, ওই যে মনের তাগিদে, আর কিছু তো না। এই তখন বাইদি ভাই, কিবরিয়া ভাই আমাকে বলছে, গাজী ভাই আমাকে বলছে, তুমি একটু তৈরি থাকো, তোমাকে ডাকতে পারে। শেখ হাসিনাকে তো আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, হুম হুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোফাজ্জল আজাদ স্যারের রুমে, সেই স্মৃতি আমার এখন হ্যাঁ, উনিও বাংলা বিভাগের ছাত্রী হ্যাঁ, ছিলেন। উনি বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। আপনার তো দুই সন্তান। আপনার কন্যা সুমি কায়সারকে প্রায় সবাই চেনে একজন শিল্পী হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে। আপনার ছেলে তো তার চেয়ে ছোট 1 বছরের, হ্যাঁ, তার নাম কি? অমিতাভ কায়সার। সে কি করে? সে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ও একটু স্বাধীন চেতা টাইপের। কিছুদিন এলজিএডিতে কাজ করেছিল, ওখানে ওর ভালো লাগে নাই। তবে এখন কি করছে? এখন ব্যাংকে চাকরি করে, আচ্ছা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। আপনারা যারা কাছের মানুষ বা আপনি যাদের পছন্দ করেন, যারা আপনাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এরকম কিছু মানুষের কিছু কথা আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। আমার মা আমার কাছে একজন মহীয়সী নারী, যে জীবন যুদ্ধে হার মানতে জানে না। তিনি অত্যন্ত দরদি, আবেগপ্রবণ, ভালোবাসায় পূর্ণ একজন নারী। একটি 8-10টি নারী যেভাবে স্বপ্ন দেখে স্বামীর সংসার, ছেলে মেয়ে, সেরকম। কিন্তু তার বাইরে থেকে সে একজন অত্যন্ত প্রচণ্ডভাবে একজন প্রতিবাদী মানুষ, একজন প্রতিবাদী নারী। আমার কাছে আমার মা অত্যন্ত একজন অনুপ্রেরণার উৎস। আমার অনুপ্রেরণার মূল উৎস আমার বাবা, এবং মূল জায়গাটি আমার বাবা, এবং বাবাকে ঘিরে আমার অনুপ্রেরণার আরেকটি উৎস হচ্ছেন আমার মা। আমার মার প্রচণ্ড আমার বাবার প্রতি যে ভালোবাসা,
যে শ্রদ্ধা, যে বিশ্বাস, যে আস্থা, যে নির্ভরতা, যেই মানুষ বেঁচে না থেকেও তার প্রতি যেই ধরনের নির্ভরতা আমি দেখেছি, একইভাবে এই প্রচণ্ড ভালোবাসা, নির্ভরতা, আশ্রয় আমার এবং আমার ভাইয়ের তৈরি হয়েছে আমার বাবার প্রতি, এবং এইটা আমার মার কাছ থেকে অনেকখানি এসেছে। মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, বিশেষ করে শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রীরা, তখন তাদের বয়স বেশ কম। এই সময় সামাজিক সমস্যা, আর্থিক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা তাদের সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তুলেছেন। এর একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছেন পান্না কায়সার। সবসময় তার লক্ষ্য ছিল কিভাবে মুক্তিযুদ্ধের যে চেতনা যা বিপর্যস্ত হয়েছে গত 40 বছরে, তাকে পুনরুদ্ধার করা যায়, এবং সে কাজে সারাটা জীবন তিনি কাটিয়ে গেলেন। পান্না কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে MA ক্লাসে আমার ছাত্রী ছিল। আমার মনে পড়ে যে আমার শিক্ষক ও সহকর্মী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী এবং আমার বিশেষ স্নেহভাজন ছিল পান্না। তার একাধিক বই বেরিয়েছে, রচিত এবং সম্পাদিত। পান্না লেখালেখিত সকলের স্বীকৃতি পেয়েছে, এবং যদিও প্রত্যক্ষ রাজনীতি সে বেশি দিন করেনি, কিন্তু তা হলো বাংলাদেশের জাতীয় সংসদে সে মহিলাদের সংরক্ষিত আসনে সদস্য হয়েছিল। এইটা তার কাজের এক ধরনের স্বীকৃতি। আপনি তো এমনিতে এখন নানান সংগঠন নিয়ে ব্যস্ত থাকেন, লেখালেখিও পাশাপাশি করছেন, এভাবেই কি মোটামুটি সময় কাটছে নাকি আরও কিছু করছেন? আরও তো নানান সংগঠন করছি, খেলাঘর করছি, বাংলাদেশ জাতিসংঘ সমিতি করছি, তারপরে বাস্তবেরা সমিতিতেও আমি দীর্ঘদিন কাজ করেছি চেয়ারম্যান হিসাবে। তো পার্মানেন্টলি আমার সময় যেটা কাটে সেটা হলো আমার এই কয়েকটা সংগঠনেই সবচেয়ে বেশি সময় কাটে, আর লেখালেখি করে। তো আমি যেন লেখালেখি করে আমার সময়টা, বাকিটা সময় কাটাতে পারি, সেটাই সবার কাছে দোয়া চাই। তো আমরা এখানে শেষ করি আজকে। অনেক খুব ধন্যবাদ। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, দীর্ঘদিন পরে প্রাণ খুলে কথা বললাম। সময় থাকলে হয়তো আমরা আরও কিছু কথা বলতে পারতাম, তবুও যতটুকু আমরা শুনলাম একটু কম নয়। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনিও ভালো থাকুন। সুধী দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঔপন্যাসিক, কবি, সংস্কৃতি কর্মী এবং শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার। তিনি যেমন তার লেখনীর মাধ্যমে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তেমনি মানবাধিকার, নারী অধিকার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এখনও করছেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে থেকে এদেশের শিশু, এদেশের যুবক, তাদের তিনি অনুপ্রাণিত করছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন। তার জীবনের নানা কথা, তার যাপিত সময়ের নানান ঘটনা, ইতিহাস আমরা জেনে নেবার চেষ্টা করেছি। এই সময়ের মধ্যে অনেক কথাই বাকি রয়ে গেল, হয়তো ভবিষ্যতে আবার চেষ্টা করব অন্য কোনো সময়ে। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা তার দীর্ঘ জীবন এবং সক্রিয় সুস্বাস্থ্য কামনা করছি, এবং সেই সঙ্গে আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।